নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, তৃণমূল বোর্ডটা পরিচালনা করে তার দলের কর্মীদের উপর নির্ভর করে তো খুব একটা নয়, আইপ্যাকের পরামর্শের উপর নির্ভর করে। আইপ্যাকই ন্যারেটিভ তৈরি করে দেয়। আইপ্যাকই বলে একে জেলা সভাপতি করতে হবে, একে ব্লক সভাপতি করতে হবে, একে শাখা সংগঠনের মাথায় রাখতে হবে, এবং জেলায় জেলায় ছড়িয়ে থাকা আইপ্যাকের প্রতিনিধিরা কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের সঙ্গে ব্যবহার করেন, কিভাবে তাদেরকে ঠিক জিনিসটা ঠিক জায়গায় দিলেই তৃণমূলের স্থানীয় স্তরের নেতাদের পদপ্রাপ্তি হয়, সেটা সবাই জানে। একটা প্যারালাল সিস্টেম আইপ্যাক তৈরি করেছে। প্রশাসনের অন্দরে তাদের প্রভাব আছে। অতীতে বিরোধীরা অভিযোগ করেছিল দুয়ারে সরকার ক্যাম্পে সরকারি আধিকারিকদের পাশে আইপ্যাকের লোকজন থাকে। সরকারের প্রতিটা বিভাগে এই বেসরকারি পরামর্শদাতা সংস্থার অনুপ্রবেশ ঘটেছে। অর্থাৎ এদের মাধ্যমে খোকাবাবু ক্যামাক স্ট্রিট থেকে সরকারটাকে বকলমে নিয়ন্ত্রণ করে। আপনি আইপ্যাকের অনুমতি ছাড়া কিছু করতে পারবেন না। সরকারি ফাইল আইপ্যাকের দপ্তরে যায়। আইপ্যাকের দপ্তরে যখন রেড হয়েছিল, তখন যে পুলিশ কর্মী ফাইল ঢোকাচ্ছিল একটা প্রাইভেট কারে, সেখানে তো সরকারের ফাইলের ছবি উঠে এসেছিল। তা সরকারি ফাইল তো সরকারি দপ্তরে থাকবে, আইপ্যাকের দপ্তরে থাকবে কেন? খোকাবাবু নিজে যেমন সংবিধান বহির্ভূত ক্ষমতার উৎস, এবং খোকাবাবুর নিয়োগ করা আইপ্যাকও তেমনি সরকারি ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে সরকারি ব্যবস্থাটাকে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। কোনো আধিকারিক, যত বড় আইএস অফিসার হোক না কেন, আইপ্যাককে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কার্যত প্যারালাল প্রশাসন চালাচ্ছে এরা। তবে চিরদিন তো এভাবে যাবে না। আইপ্যাকের কামকাজ দেখবেন সামনের কয়েকটা দিন কি হয়। সবাই বলছে, আমিও তো সুপ্রিম কোর্টের মামলাটার কথা বলছি। না না না, সুপ্রিম কোর্টের মামলা 28 ফেব্রুয়ারি হবে, এসে দেখবেন আপনারা কি শুনানি হয়। রাজ্য সরকার তো শুনানি পিছোতে চাইছে, বোঝাই যাচ্ছে, কারণ ওখানে সুরাহা মিলবে না। সুপ্রিম কোর্টে যখনই রাজ্য সরকার যাবে তখনই সুরাহা মিলবে না, কারণ অযৌক্তিক দাবি দাওয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার, এবং সর্বোচ্চ আদালত সেগুলোকে গ্রাহ্যই করে না। যেমন এসআইআর নিয়ে অনেক লম্পজম্প করলো, থোতামুখ ভোতা হয়ে গেল। মূল দাবিটা কি ছিল? এসআইআর করতে দেব না, 2025 জানুয়ারি মাসে ভোটার তালিকাকে সামনে রেখে ভোট হবে। দুটো দাবি খারিজ হয়ে গেছে, আর বাকিগুলো আপনারা জানেন। আইপ্যাক এমনই সততার প্রতীক, একটা অস্তিত্বহীন সংস্থা থেকে 13 কোটি টাকা আনসিকিউর্ড লোন নিয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস খবরটা করেছিল। এবং আইপ্যাকের প্রতীক জৈন ছাড়া যে আরো দুজন ডিরেক্টর আছে, তাদের মধ্যেও মতপার্থক্য আছে। প্রতীক জৈনের স্ত্রী শেক্সপিয়ার সরণি থানায় ইডির বিরুদ্ধে অভিযোগ করে। অন্য দুই ডিরেক্টর স্বাক্ষর করেননি। আইপ্যাকের বিবৃতি ছিল তদন্তকারী সংস্থার সঙ্গে সহায়তা করা হবে। আইপ্যাকের দিল্লি অফিসে রেড করে এক কর্মীর মোবাইল সিজ করে ইডি। সেই মোবাইল যাতে ইডি খুলতে না পারে, সেই কর্মী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট কর্ণপাতই করেন। এত কথা বললাম কেন আইপ্যাক সম্পর্কে? তার কারণ হচ্ছে, আইপ্যাকই তো রাজ্যের শাসক দলের ভোটের ন্যারেটিভ কি হবে, কে কে প্রার্থী হবেন, প্রচারের বিষয়বস্তু কি হবে, কোন মাধ্যমে বেশি প্রচার হবে, খোকাবাবু কোথায় কোথায় র্যাম্পে হাঁটবেন, কিভাবে লোক জোগাড় করতে হবে, কোন কোন আধিকারিককে কোথায় কোথায় ট্রান্সফার করতে হবে, সব আইপ্যাক ঠিক করে। সব। খোকাবাবু যেমন সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী, খোকাবাবু নিয়োগ করা সংস্থাও একই রকম ক্ষমতা উপভোগ করছে দীর্ঘদিন ধরে। তবে আইপ্যাক মাঝে মধ্যেই রিপোর্ট দেয়। লেটেস্ট রিপোর্টে আইপ্যাক বলেছে
ক্ষমতায় ফেরা তৃণমূলের পক্ষে সত্যিই খুব কঠিন, খুব চ্যালেঞ্জিং। তারা বলছে না যে তৃণমূল ক্ষমতায় একেবারেই ফিরবে না, তারা বলছে না কথা, তারা বলছে কঠিন চ্যালেঞ্জ, এবং যতদিন যাচ্ছে সেই চ্যালেঞ্জ কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তার কারণ তারা ব্যাখ্যা করেছে। তাদের ধারণা এসআইআর এ অন্তত 90 লক্ষ নাম বাদ যাবে, তার অভিঘাত শাসক দলের উপর পড়বে। 2, এ রাজ্য জুড়ে যে 15 বছর ধরে দুর্নীতি হয়েছে, সমাজের বড় অংশ সেটা বিশ্বাস করছে, এবং তার একটা প্রতিফলন হবে ভোটে। 3, সংখ্যালঘুরা লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলকে ভোট দেবে না। বিশেষ করে মুর্শিদাবাদ থেকে আপনি যত উত্তরে যাবেন, সংখ্যালঘুদের এই সরকার সম্পর্কে মোহভঙ্গ ততটা বেড়েছে। আইপ্যাক মনে করছে মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদে তৃণমূলের ফল খুব খারাপ হবে, খুব খারাপ হবে। 4, তাহলে 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট তৃণমূল পেয়েছিল, সেই ভোটের বলেই তো 21-এর নির্বাচনে জয়লাভ করে। সেখানে সংখ্যালঘু ভোটে যদি একটা ফাটল হয়, আমি ধস বলছি না, একটা ফাটল, তাতেই তৃণমূলের আসন সংখ্যা 70টা কমে যাবে। 70, বহু আসনে জয় পরাজয় নিশ্চিত হয়েছিল 5000 ভোটে। এবার এসআইআর এর পরে তো প্রচুর নাম বাদ যাবে, দ্বিজেন মুখোপাধ্যায় তার ভোট দিতে পারবেন না। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তৃণমূল সম্পর্কে একটা অংশের মোহভঙ্গ হলেও তার এফেক্টটা পড়বে এতে। তাহলে একটু ফাটল হলেই 70টা আসন কম হবে। তারপর ওই আমি যেটা বারে বারে বলি আপনাদের, সাইলেন্ট মেজরিটির সিংহভাগ পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করছে। আইপ্যাক এমনও বলেছে বলে তৃণমূলের সূত্র থেকে বেরিয়ে আসছে যে তৃণমূলের ঝান্ডা নেবে, বুথে বসবে, ভোটের দিন বিরিয়ানির প্যাকেটে খাবে, ভোটটা দেবে বিজেপিকে। বহু তৃণমূল এবার উল্টো ভোট দেবে, এবং হিন্দু ভোটের কনসলিডেশন লোকসভার থেকে 9 থেকে 10% বাড়বে। এই সমস্ত ফ্যাক্টরটাকে মাথায় রেখে আইপ্যাক শুধু বলেছে একেবারে শেয়ানে লড়াই। যদি তৃণমূল ক্ষমতায় আসেও ওই 150-51, আর যদি না আসতে পারে 100-র নিচে, এর বাইরে কিছু হবে না। এটা দিদিমণি জানেন। তার সব থেকে বড় লক্ষণ কি জানেন দিদিমণি কতটা ভীত? অন্তর্বর্তী বাজেটে তিনি যুবসাথী প্রকল্পের সূচনার তারিখ দিয়েছিলেন 15ই অগস্ট। 10ই ফেব্রুয়ারি সাংবাদিক বৈঠক করে বললেন 1 এপ্রিল। বাজেটে কোনো বরাদ্দ নেই। আর ডিএ নিয়ে কি বলছেন, ওটা সাবজুডিস, মানে ডিএর টাকা দেবেন না, দেওয়ার কোনো পরিকল্পনা নেই। দেবেন না বলাটা ভুল, দিতে বাধ্য হবেন, কিন্তু উনি টাল বাহানা করবেন। কিন্তু যুবসাথী নামে 1500 টাকা করে ঘুষ, ওটা ঘুষ, সেটা দেবেন তিনি 1 এপ্রিল থেকে। আচ্ছা, এর জন্য কোনো সংস্থান আছে বাজেটে? 15ই অগস্ট ছিল প্রকল্পটা, এগিয়ে আনলেন 1 এপ্রিল। এসআইআর আটকাতে পারেননি, 90 লক্ষ নাম বাদ যাবে। দিদিমণি আতঙ্কিত, যদি নবান্নের গদিটা ছাড়তে হয়। এই পুলিশ, হ্যাঁ ম্যাডাম, এত চামচা আমচা বেলচা বিশ্ব বাংলা কেউ থাকবে না সঙ্গে, এই ভেবেই তো তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। যেন তেন প্রকারণে বাজার থেকে চড়া সুদে ধার করো, অন্য দপ্তরের বরাদ্দ ছাটো, টাকা দাও, ভোট কেন, 50 টাকা দিনে। এটাই প্রমাণ করে কতটা অনিশ্চয়তার মধ্যে দিদিমণি। তারপর আইপ্যাক কখনো সন্তোষজনক রিপোর্ট দিচ্ছে না। তারা বলেছে যদি কোনো মতে ক্ষমতায় আসে 150,
আর ক্ষমতাচ্যুত হলে 100 ধার কাছে। দিদিমণির রক্তচাপ যে এই রিপোর্টে বাড়বে সেটা নিয়ে কি আর কোনো সন্দেহ থাকে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.